সামনে আছেন হিন্দুস্তান মিডিয়া সংবাদের প্রতিনিধি। আমাকে জিজ্ঞাসা করেছেন বাজেট কেমন হয়েছে বলার জন্য। তো দেখুন, আমি শেয়ার বাজারের মানুষ, তো শেয়ার বাজার অনুযায়ী আমি বলতে পারি কালকে আমরা দেখলাম বাজার মানে নিফটি নিফটি ইন্ডেক্স প্রায় 4.7% আপ হলো। তার মানে একদিক থেকে দেখতে গেলে বাজার কিন্তু বাজেটকে অলমোস্ট গান স্যালিউট দিয়েছে, কিন্তু এর পিছনে আরও কয়েকটা মানে হিডেন কিছু ক্লজ রয়ে গেছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, বাজার আমরা তার আগে দেখেছি 6 দিন ধরে পড়েছে। তো 6 দিন ধরে পড়লে বাজার অলমোস্ট একটা ওভারসোল্ড কন্ডিশনে ছিল, বাজারকে প্রায় একটা বাউন্স করতেই হতো। তো বাজেট এমন একটা ইভেন্ট যেটা বাজারের জন্য সবসময় খুব গুরুত্বপূর্ণ থাকে। তো কালকের বাজেটে বাজার বাউন্স করেছে। তো প্র্যাকটিক্যালি আমরা কি দেখলাম, দেখুন এখন আমাদের করোনা পরবর্তী যে সিচুয়েশান, আমরা যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি কিন্তু ইকোনমিতে সেরকমভাবে কোনো দিশা এই বাজেট দেখাতে পারেনি। বাজেটে মেইনলি যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে আত্মনির্ভর ভারত। আমরা গত বছর থেকে আত্মনির্ভর ভারত কথাটা আমরা জেনে আসছি। এই আত্মনির্ভর ভারত বাজেটে আমার নিজের দেখে মনে হয়েছে যে আত্মনির্ভর ভারত মানে যেন বিভিন্ন জিনিস বেচে দেওয়ার জন্যই কিন্তু আত্মনির্ভরতাটা, বেচলেই তবে আত্মনির্ভরতা আসবে। কেন সরকার বেচতে বাধ্য হচ্ছে? দেখুন, ইকোনমির হিসাবে সরকারের কিন্তু অ্যাকচুয়ালি সরকারের ব্যবসায় থাকা উচিত নয়। সুতরাং আমাদের ভারত সরকার যেটা করছে, একদিক দিয়ে ভাবতে গেলে সেটা কিন্তু ঠিক। সরকার আস্তে আস্তে ব্যবসার থেকে সরে আসছে। সরকার ঠিক করেছে বিভিন্ন জিনিসকে বিলগ্নীকরণ করবে। কি কি বিলগ্নীকরণ করবে? তার মধ্যে রয়েছে এয়ারপোর্ট, তার মধ্যে রয়েছে রাস্তা, তার মধ্যে রয়েছে ইলেকট্রিক ট্রান্সমিশন লাইন, তার মধ্যে রয়েছে ওয়্যারহাউস, মানে সরকারের হাতে যা যা গোডাউন ছিল সেগুলোও তারা বিলগ্নীকরণ করবে। রেল আছে, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পাইপলাইন আছে, স্টেডিয়ামস আছে, আইওসির অয়েল পাইপলাইন রয়েছে, এবং এলআইসিরও বেশ একটা লায়ন শেয়ার এবছর সরকার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এলআইসির একটা আইপিও আসবে। তো কেন সরকার এই বিক্রি করতে বাধ্য হচ্ছে? ইকোনমিক দিক থেকে তো আমি বললাম যে বিক্রি করলে সরকার যদি ব্যবসার থেকে সরে আসে সেটা ইকোনমিক্যালি গুড, কিন্তু আমরা দেখে আমাদের যেটা মনে হয়েছে যে সরকার কিন্তু বাধ্য হয়ে এই জিনিসটা করছে। কারণ সরকারের আয় কিভাবে হয়? সরকারের আয় হয় ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সেশন থেকে। ডাইরেক্ট ট্যাক্স মানে কোনটা? যেটা আমরা ইনকাম ট্যাক্স দিই। আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যেটা আপনি কিছু কিনছেন, জিএসটি দিচ্ছেন বা যে ধরনের সেস দিচ্ছেন, সেগুলোর উপর থেকে সরকারের একটা ট্যাক্স হচ্ছে। তো সরকার তার মানে এই যে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স থেকে যে পয়সা উঠছে, সরকার সেই টাকা দিয়ে সরকারের যা যা এক্সপেন্স, সরকার যে সরকারি কর্মচারীদের মাইনে অথবা এই পিএসইউতে যারা চাকরি করছেন তাদের মাইনে সরকার দিতে পারছেন না। সেজন্য সরকার কিন্তু এই বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং এই সিদ্ধান্তটা বলতে হবে ইকোনমিক্যালি কারেক্ট হলেও সরকার কিন্তু এখন একটু সমস্যার মধ্যে থেকে, অর্থনৈতিক অবস্থা কিন্তু দেশের সেই অর্থে ভালো নয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, একটা ব্যাপারে বলা হয়েছে যে আগে ব্যাংক যদি ফেল হতো, আগের আমাদের যা নিয়ম ছিল, আগে ব্যাংক ফেল হলে 1 লক্ষ টাকা অবধি, যদি কারো ব্যাংকে টাকা থাকতো তিনি 1 লক্ষ টাকা অবধি পেতেন। এখন সেই লিমিটটাকে বাড়িয়ে 5 লক্ষ করা হয়েছে। এইটা কিন্তু তার মানে কি সরকার ভাবছে যে ব্যাংক ফেল হওয়ার দিকে যাচ্ছে। এবং আমরা কিন্তু অলরেডি দেখেছি যে ইয়েস ব্যাংক রাতারাতি কিন্তু টাকা তোলা বন্ধ করে দিয়েছিল, টাকা তোলার মধ্যে লিমিটেশন এনে দিয়েছিল। আমরা দেখেছি গত বছর রাতারাতি ফ্র্যাঙ্কলিন টেম্পলটন মিউচুয়াল ফান্ড 6খানা মিউচুয়াল ফান্ডকে বন্ধ করে দিয়েছিল, এবং তার টাকা এখন অবধি লগ্নিকারীরা ফেরত পাননি। তার টাকার পরিমাণ খুব কম নয়, 25,000 কোটি টাকার বেশি। সুতরাং আমাদের হয়তো এরকমও মনে হতে পারে, এখন মনে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর কন্ডিশনও কিন্তু সেই অর্থে ভালো নয়। এটা নিশ্চয়ই সরকার তারা এইটাকে দেখবেন। গত বছর আমাদের বিলগ্নীকরণের যে একটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল সেটা ছিল 2 লক্ষ কোটি টাকা। তার ধারে কাছেও কিন্তু বিলগ্নীকরণ পৌঁছাতে পারেনি। এই বছর ডিসইনভেস্টমেন্টের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 1.7 লাখ ক্রোর্স, তার মানে 1.7 লাখ কোটি টাকা। সরকার
কি ভাবছেন যে পিএসইউ গুলো প্রচন্ডভাবে উইক হয়ে গেছে, সেই জন্য পিএসইউ গুলোকে আর সরকারের পক্ষে চালানো সম্ভব নয়। এবার বাজার কেন উঠেছে? কারণ দেখুন, প্রাইভেট প্লেয়ার এই পিএসইউ গুলো বিড করতে পারবে। আমরা দেখেছি অলরেডি বিপিসিএল এ বেদান্ত গ্রুপ বিড করেছে। সুতরাং প্রাইভেট কোম্পানিরা যদি বিড করে, বাজারের হাতে আপনারা দেখবেন বিভিন্ন প্রাইভেট কোম্পানির শেয়ারের দাম বাড়বে। সেই কারণে বাজার কিন্তু একদিক থেকে দেখতে গেলে একটা গান স্যালুট দিয়েছে বাজারকে, কিন্তু এখনো বাজারের দিশা কিন্তু ক্লিয়ার নয়। আমরা আগামী দিনে যত বাজেট সম্বন্ধে আরো বেশি মূল্যায়ন হবে, তখন দেখবেন আস্তে আস্তে বাজার এই বাজেট সম্বন্ধে আরো বেশি মানে তার মুভমেন্ট সেই অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। আচ্ছা, এবার আসি কৃষকদের কথায়। কৃষকদের কথায় আমরা শুনলাম, আমরা দেখলাম বিভিন্ন জায়গায় এগ্রিকালচারাল সেস এই বাজেটে নেওয়া হচ্ছে। তার মানে একদিক থেকে দেখে মনে হতে পারে যে এগ্রিকালচারাল সেস নেওয়া হচ্ছে মানে এগ্রিকালচারাল সেক্টরের উপর জোর দেওয়া হবে। কিন্তু এখানে অনেকগুলো করিডোরেরও কথা হয়েছে, যে রাস্তা তৈরি করা হবে। এই করিডোরগুলোর জন্য কিন্তু অলরেডি কৃষকদের থেকে জমি নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু রাস্তাগুলো কবে তৈরি হবে, কোথায় তৈরি হবে, যেমন পশ্চিমবঙ্গেই ঠিক হয়েছে দুখানা করিডোর তৈরি হবে, কিন্তু সেইটা যে অ্যাকচুয়ালি কোথায় হবে সেটার কোনো লক্ষ্যমাত্রা বাজেট দিতে পারেনি। এক অর্থে দেখতে গেলে, এবারে যদি আমরা শেষ করি, এক অর্থে দেখতে গেলে আমার শেয়ার বাজারের ভাষায় দেখুন, শেয়ার বাজার অনেক উঠেছিল, একটা ভাবনা চিন্তা করে উঠেছিল, তারপরে এবং আমার যেটা মনে হয়েছে ইকোনমির সঙ্গে ডাইরেক্টলি শেয়ার বাজারের এখন কোনো রিলেশন নেই। শেয়ার বাজার কিন্তু ইরেটিক্যালি বাড়ছে, একটা ফ্রেন্জি বাইং যাকে বলে সেই রকম একটা জিনিস চলছে শেয়ার বাজারের। আমাদের যদি প্রাইস টু আর্নিং রেশিও দেখেন, আপনারা দেখবেন প্রাইস টু আর্নিং রেশিও প্রচণ্ড হাই, কোম্পানিগুলোর ভ্যালুয়েশন প্রচণ্ড হাই। কোম্পানিগুলো বন্ধ ছিল, তারা মাইনে দিতে পারেনি, অনেক কোম্পানি এমপ্লয়ীদের মাইনে দিতে পারেনি, কিন্তু তাদের শেয়ারের দাম ধরা ছোঁয়ার বাইরে। তার মানে এটা এক ধরনের ফ্রেন্জি বাইং চলছে। জানা নেই এইটার কবে এন্ড হবে। আমরা শেয়ার বাজারের মানুষ, আমরা ট্রেন্ডের সঙ্গেই চলবো। এখন অবধি ট্রেন্ড আপ, কিন্তু এই বাজেট থেকে এখন অবধি আমি একটা যদি কনক্লুশনে আসি, সেইভাবে কিন্তু দিশা দেখানোর মতো বাজেট আমার দেখে মনে হয়নি। হয়তো ইউফোরিয়া শেয়ার বাজারকে ড্রাইভ করছে, কিন্তু আগামী দিনে আরও বেশি মেজার্স এবং ডাইরেক্টলি এক্স্যাক্টলি কোথায় কোথায় টাকাগুলো খরচ করা হবে, ইনফ্রাস্ট্রাকচার যদি খরচ করা হয় এক্স্যাক্টলি কোথায় খরচ করা হবে, এই ধরনের যদি দিশা সরকার দেখাতে পারেন, তাহলে শেয়ার বাজার এরকমভাবে স্টেবল থাকবে। আমার বক্তব্য আমি শেষ করলাম। আচ্ছা, এই যে পেট্রোল আজ 2.5 রুপিস সেস বাড়ানো হলো, আর ডিজেলে 4 রুপিস সেস বাড়ানো হলো, এই কৃষি সেস, এইটা নাকি পেট্রোল এবং ডিজেলের দামে খুব একটা প্রভাব ফেলবে না বললেন আমাদের অর্থমন্ত্রী। তো এইটা ভবিষ্যতে কি প্রভাব ফেলতে চলেছে, এই নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। পেট্রোল বা ডিজেল একটা জিনিস আমরা প্রথমে জেনেছিলাম, আগের কংগ্রেস গভর্নমেন্ট থেকেই আমরা দেখে আসছিলাম যে মার্কেট ওরিয়েন্টেড প্রাইস, মানে মার্কেটে যদি প্রাইস ওঠানামা করে তাহলে আমাদের দেশেও প্রাইস ওঠানামা করবে। এই বছর আমরা দেখেছিলাম, এই বছর না গত বছর আমরা দেখেছিলাম ক্রুড অয়েলের প্রাইস কিন্তু নেগেটিভে চলে গেছিল, কিন্তু আমাদের এখানে প্রাইস কমানো হয়নি। হয়তো সেই সময় যানবাহন বন্ধ ছিল লকডাউনের জন্য, সেটা একটা কারণ হতে পারে, কিন্তু সামহাউ আমাদের দেখে মনে হয়েছে এই মার্কেট ওরিয়েন্টেড প্রাইস কিন্তু এখন সেই রকমভাবে পেট্রোল বা ডিজেলের ক্ষেত্রে সেরকমভাবে মেনটেন করা হচ্ছে না। সরকার বলেছেন যে হয়তো ইম্পোর্ট ডিউটি কিছু কমানো হবে, যেটা গোল্ডের ক্ষেত্রেও বলা হয়েছে, ইম্পোর্ট ডিউটি কিছু কমানো হবে বলে হয়তো দামটা সেভাবে বাড়বে না, কিন্তু ভবিষ্যতে যদি আবার ইম্পোর্ট ডিউটি লাগু হয় তখন পেট্রোল বা ডিজেলের দাম বাড়বে। একটা ঘটনা দেখুন, যদি আপনি মার্কেট রিলেটেড প্রাইস যদি না রাখতে পারেন, তাহলে কিন্তু মানে পেট্রোল বা ডিজেলের দামের স্বচ্ছতা কিন্তু আমাদের এখানে নেই। কোনো গভর্নমেন্টই আজ অব্দি পেট্রোল বা ডিজেলকে জিএসটির আন্ডারে আনেননি, এই সরকারও সেটা আনলেন না। সুতরাং পেট্রোল বা ডিজেলে একটা দামের মধ্যে একটা অস্বচ্ছতা রয়ে গেল, সাধারণ মানুষের একটা অসুবিধা এটা এখনো কিন্তু রয়ে গেল। এই বাজেট মধ্যবিত্ত পরিবারদের ঘরে ঘরে কি প্রভাব ফেলতে চলেছে? সেরকমভাবে দেখতে গেলে দেখুন, মধ্যবিত্তের জন্য এই বাজেটে সেরকম কোনো দিশা নেই। সিনিয়র সিটিজেনদের বলা হয়েছে যাদের 75 বছরের বেশি বয়স, তাদের জন্য কোনো ট্যাক্স লাগবে না। এটা নিশ্চয়ই একটা ভালো পদক্ষেপ, কারণ তারা যেহেতু ইন্টারেস্টের উপরই তারা বাঁচছেন,
তাদের যদি ইনকাম ট্যাক্স না লাগে সেটা একটা তাদের জন্য ভালো। কিন্তু প্র্যাকটিক্যালি ট্যাক্সের দিক থেকে কোনো ধরনের ছাড়ের ঘোষণা করা হয়নি, যেটা একটা কাঙ্ক্ষিত ছিল। কারণ এতদিন যে একটা লকডাউন গেল, অনেক লোকের চাকরি নিয়ে অনেক সংশয় ছিল, সুতরাং আমাদের আশা ছিল যে একটা ট্যাক্সের ক্ষেত্রে হয়তো একটা ছাড় থাকবে, সেটা দেওয়া হলো না এই ব্যাপারে। কিন্তু মধ্যবিত্তের অ্যাকচুয়ালি একটু হতাশা থাকবে, এবং বরং বাজেটটিকে একটু বলা যেতে পারে একটুখানি যারা উচ্চবিত্ত তাদের জন্য কিন্তু বাজেটটি বেটার দ্যান মধ্যবিত্ত। ধন্যবাদ।